আজকের টপিকটা খুবই খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, এই জন্য যে আমি কানাডা এসেছি 2016 সালে এবং কোর্স বেসড প্রোগ্রামে, বাট তারপরে কিন্তু আমি জিএ হয়েছি, গ্র্যাজুয়েটিং অ্যাসিস্ট্যান্ট। এবং সেখান থেকে আমি বুঝেছি আর কি যে জিএ শিপ আর এ শিপ কিভাবে কি করতে হয়। তারপরে যখন রিসার্চ পেপারে কাজ করা শুরু করলাম তখন বুঝলাম যে আসলে রিসার্চ বেসড প্রোগ্রামগুলো কোনটা টানে। এবং আস্তে আস্তে করে, টু বি ভেরি অনেস্ট, আমি শিখলাম বা বুঝলাম যে কিভাবে বিষয়টাগুলো কাজ করে, স্কলারশিপের জিনিসগুলো। এবং আমরা ওই যে যখন আমি দেশের বাইরে যাব, আমার একটা কোয়েশ্চেন ছিল, ভাই এত পয়সা কোথায় পাবো, টিউশন ফিস কোথা থেকে ম্যানেজ করতে পারবো, এত টাকা কে দিবে, পার্ট টাইম জব করে কি আলটিমেটলি আমি ইনকাম করতে পারবো, মানে ইনকাম বলতে হচ্ছে যে আমি টিউশন ফিস থেকে চালাতে পারবো, পার্ট টাইম জব করে কি আমি কিছু মানি সেভ করতে পারবো, দেশে টাকা পাঠাতে পারবো, ভাই আমি যদি সামারে কাজ করি তাহলে কি 2 সেমিস্টার টাকা জোগাড় করতে পারবো। এই কোয়েশ্চেন্স গুলো শুধু আমার না, এই কোয়েশ্চেন্স আমাদের দেশের অনেক ছেলেমেয়ের, বিশেষ করে তাদের যারা বাংলাদেশে খুব স্বনামধন্য কোনো একটা ইনস্টিটিউশন থেকে বিলং না করে, যাদের বাংলাদেশে খুব স্বনামধন্য ইনস্টিটিউশনের অ্যালামনাই অথবা সিনিয়র ভাই আপুরা দেশের বাইরে অলরেডি পিএইচডি বা ভালো জায়গায় না থাকে। সো তারা জানি না বেসিকলি কি জানতে হবে, আমরা জানি না কি জানতে হবে, এবং কোয়েশ্চেন্স গুলো আমাদের উদ্ভট হয়। এর মধ্যে কিছু ইউটিউবার্স, যেহেতু ক্লিক করলেই আলটিমেটলি টাকা, অথবা এমন কোন থাম্বনেল আমাকে দিতে হবে, হুক করতে হবে বা হোয়াট এভার, আমি হুক করছি বা হুক করার চেষ্টা করি, এমন এমন কিছু ভিডিওস দিয়ে আলটিমেটলি তারা পিন পয়েন্ট করার চেষ্টা করে, হয়ে যায় নিউজ পেপারের মতো, যে ঘটনার অন্য কিছু নাই, মাঝখান থেকে একটা লাইন নিয়ে সেটারই শিরোনাম বানাই দিছে। এটাই হচ্ছে। ডোন্ট ওয়ারি। কেন ডোন্ট ওয়ারি বলতেছি, যতটুকু আমি শিখছি আমি এতটুকু শিখাবো, যতটুকু আমি জানছি ততটুকু আমি জানাবো। এবং এর বাইরে যদি দেশের বাইরে কেউ কিছু বলতে চায়, না করতে চায়, অবশ্যই খোলামেলা আলোচনা করার জায়গা থাকবে ইনশাল্লাহ। সো স্কলারশিপ কিভাবে পাবো, সেটা বোঝার আগে আমাকে একটু জিনিসটা বোঝাতে হবে যে বেসিকলি হাউ ডাজ ইট ওয়ার্ক। আচ্ছা, একটা ইনস্টিটিউশন, ইউনিভার্সিটি, আপনাদের কি মনে হয় না সে আপনাদের কেন স্কলারশিপ দিয়ে পড়াবে? তার টিচারের টাকা নাই, তার স্টাফসের টাকা নেই, সে যে বিশাল বড় একটা ক্লাসরুমে ক্লাস কন্ডাক্ট করছে, সেই ক্লাসের ভিতরে এসি চলছে, লাইটস আছে, সেটার একটা ক্লিনিং এর একটা বিষয় আছে, মেইনটেনেন্স এর বিষয় আছে, তাহলে আপনাকে কেন সে স্কলারশিপ দিয়ে পড়াবে? আপনি বাংলাদেশের এক সৌম্য কোথায় পড়ে আছেন ধরেন, আপনাকে কেন স্কলারশিপ দিবে সে? আর আমাদের দেশের বাইরেও আসতে হবে, ইনকামও করতে হবে, আবার দেখা যাচ্ছে স্কলারশিপও পাইতে হবে। আমাদের আবার কিন্তু মানে কি বলে এটাকে, যে আসার জায়গার কিন্তু কম নাই, কাজের জায়গায় অনেক কমতি থাকলো, আসার জায়গায় কমতি নাই। মেইন কথা হচ্ছে স্কলারশিপ বা যে কোনো ফান্ডিং তখনই দেয় যখন আসলে যে কোনো একটা বিষয় নিয়ে রিসার্চের কাজ চলছে, এবং টু বি ভেরি অনেস্ট অনেক বড় ছবিতে আমি যদি দেখতে যাই আসলে সেটা সরকারের কোনো কাজে লাগবে, সোজা কথা, অথবা এটা নিয়ে আলটিমেটলি কোনো একটা রিসার্চ মানে ডেভেলপমেন্টাল কোনো একটা কাজ লাগে, সরকার না হলে কোনো হয়তো বা কোম্পানিজ সেটাও আলটিমেটলি ফান্ডিং করতে পারে। যেমন আমাদের ইউনিভার্সিটিতেই অনেকেরই ফান্ড বাতিল হয়ে গেছে বিকজ তারা প্যালেস্টাইনের পক্ষে কথা বলছে। সো ওই ফান্ডিংটা আসলে ইসরায়েলের পক্ষ থেকে ছিল আর কি, তো বাদ হয়ে গেছে। কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে না, কিছু কোম্পানিজ, কিছু অর্গানাইজেশনের জায়গা থেকে সেই ফান্ডিংটা ছিল, বাদ হয়ে গেছে সবার, অনেক স্টুডেন্টসের। তো এখন ইলন মাস্কও ফান্ডিং দিতে পারে, যে আমি এখন নতুন এই টেকনোলজি নিয়ে কাজ করতে চাচ্ছি, তো তুমি রিসার্চ করো, তো তোমার ইউনিভার্সিটিতে আমি এত ফান্ড, আমি তোমার এখানে আলটিমেটলি যত যা খরচ দরকার আমি দিচ্ছি। তো এটা টেসলার আন্ডারে বা কোন একটা কিছুর আন্ডারে এটারও ফান্ডিং হতে পারে, ব্যক্তি মালিকানো ফান্ডিং দিতে পারে, সরকারও দিতে পারে। সো এই জিনিসটা না বুঝতে হবে আর কি, যে কে কি দিচ্ছে। আমি নাম বলবো না, কিন্তু একজন আছে ক্যানাডাতে এসেই, আমি কিভাবে স্কলারশিপ পেয়ে এসেছি আপনাদেরকে বলছি। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছি, ঢাকা ইউনিভার্সিটি লাগবে না, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পর এখানে ফান্ডিং পায়। প্রথম কথা হচ্ছে এইটা, আমি কাউকে ছোট বড় করছি না, আমি সবার হোপ হোপের জায়গাটা ক্রিয়েট করছি, 1 নাম্বার গেল। 2 নাম্বার হচ্ছে, আমি একবার একটা জায়গায় এসে স্কলারশিপ পাইছি ডাজেন্ট মিন যে আমি বারবার সেখান থেকে পাই, সেই সাবজেক্ট থেকে বারবার স্কলারশিপ দেওয়া হয়। কথাগুলো বোঝার চেষ্টা করেন। সো আমি এসে না এটাকে জেনারেলাইজ করতে পারবো না, রাইটিং টেস্ট 2 তে শিখাই, জেনারেলাইজ করা যাবে না, বলতে হবে ইন মাই ওপিনিয়ন অথবা ইট ইজ বিলিভড, দুপ করে জেনারেলাইজ করা যাবে না।
অনেক কিছুই আনলেস আনটিল এটা ইউনিভার্সাল ট্রুথ অথবা ফ্যাক্ট হয়। সো আমি সেখানে স্কলারশিপ কিভাবে পেলাম আপনারা ভাবেন ব্যাপারটা এরকম না। তো এসে যদি আলটিমেটলি কেউ ভিডিও করা শুরু করে আমি কিভাবে পেয়েছি আপনি কিভাবে পাবেন, ব্যাপারটা এভাবে কাজ করবে না। কারণ ওই সেমিস্টারে ওই সাবজেক্টে ওই প্রফেসরের নেক্সট সেমিস্টারে সে তার ফান্ডিং থাকবে কিনা আই ডাউট, থাকতেও পারে নাও থাকতে পারে, ডিপেন্ড করে রিসার্চের উপর। সো এইটা হচ্ছে জায়গা, মানে একটা ভাইব দিলাম আর কি। আমার একটা ছোট ভাই বুয়েট থেকে আসছে, ইউনিভার্সিটি অফ উইন্ডসরে ব্যাটারি নিয়ে কাজ করতেছে। সে পিএইচডি করতে আসেনি, মাস্টার্স প্রোগ্রাম করতে আসছিল রিসার্চ বেসড। 4 সেমিস্টার 3 সেমিস্টারে করছে, তারপর চলে গেছে। প্রফেসর ছিল শ্রীলঙ্কান। তারই 2 বছর পরে আসলে এখানে একটা এলজি ব্যাটারি প্ল্যান্ট খুলছে। তার মানে বুঝাই যাচ্ছে জিনিসটা, দেখেন ওভার দ্য টাইম যেটা আমি নোটিস করার চেষ্টা করছি, অবজার্ভ করছি, যে এখানে আসলে ব্যাটারি প্ল্যান্ট হবে একটা, যার জন্য সেই সময় তার আগে থেকেই এইখানে লোকাল ইউনিভার্সিটি থেকে তারা চাচ্ছিল এখান থেকে গ্রাজুয়েট বের করতে। কারণ হয়তো এই শহরে থাকলে এ আর যাবে না, এই গ্রাজুয়েট হলো, ট্যালেন্ট নিয়ে আসলাম, ফান্ডিং দিলাম, পয়সা খরচ করলাম। প্রবলেম হচ্ছে বুয়েটের ওই ছোট ভাইটাকে রাখতে পারে না, কারণ ওর গার্লফ্রেন্ড ছিল অস্ট্রেলিয়া, বলছে ভাই আমি অস্ট্রেলিয়া, আমাকে যাইতে হবে, রাখতে পারে নাই। কিন্তু অনেকেই থেকে যায়, কানাডা থাকবো, কানাডা আসি থাকবো না, থেকে যায়। এটাই হয়, ভাবছিল এটা, ওর ক্ষেত্রে হয় নাই। তো 2 বছর পরে যখন হয়েছে তখন এদেরকে রিক্রুট করতো, এরাই যাইতো, এরাই ভালো জব পাইতো, এখানে থাকতো, বাচ্চা কাচ্চা হইতো, হ্যাপি, এরাও হ্যাপি, এদের কাজও ঠিক আছে, হয়ে গেছে। সো বুঝতে হবে কি লং টার্ম প্ল্যান, লং টার্ম প্ল্যানটা একটু বুঝতে হবে যে আমি লং টার্মে এখানে কোথায় নিয়ে যাচ্ছি বা কি করতেছি। তো এখন আসি একটু যে ভাইয়া আমার আলটিমেট পয়েন্ট হচ্ছে আমি ভাইয়া এত পয়সা দিয়ে পড়তে চাই না, এখন এটা কমানোর কি ব্যবস্থা, সেই তো এটারই একজন স্কলারশিপ বলে, একজন ওয়েভিং বলে, ওয়েভ করা বলে, একজন ফান্ডিং বলে, একজন বলে জিএশিপ, একজন বলে আরএশিপ পাইছি। এক একজনের এক একটা জায়গা আছে বা এক একটা পর্যায়ে আছে, এক একটার মাধ্যমে টাকা পয়সা। আলটিমেট কথা হচ্ছে গিয়ে পয়সার টিউশন ফিস আমার জানি কমে আসছে পাশে, অথবা কোনোভাবে আমি জানি টাকা পাই। সো কিভাবে এটা হবে বা কি করব? স্কলারশিপ যদি দেয় তাহলে তো স্কলারশিপ দিল, খুব ভালো স্কোর ভাই, আমার জিআরই তে 320, আমার আইএলস এ 8.5, আমি টপ রেটেড ইউনিভার্সিটি ইউএসএ তে আসছি, স্কলারশিপ পাইছি এই সাবজেক্টে, বিকজ আমার সাবজেক্ট এটা অনেক ভালো, রিসার্চ পেপারে কোনো কাজ নাই, দরকার নাই, ওকে নাই, হইতে পারে। ওয়েভ করা মানে কাট করা, ওয়েভ করে দেওয়া। ওয়েভ কেমনে হবে? এটা ইউনিভার্সিটি বিভিন্ন সাবজেক্টে অফার দিচ্ছে যে তোমার যদি আইএলস এ, যেমন ইউএসএ তে কিছু কিছু ইউনিভার্সিটি আছে আইএলস 7 পাইলে ওয়েভ করে দেয়। কারণ ইউএসএ এমন একটা দেশ, একটু বুঝাই বিষয়টা, একটু বুঝার চেষ্টা করো সবাই, হ্যাঁ। ইউএসএ এমন একটা দেশ যেখানে প্রচুর ইউনিভার্সিটিস আছে, প্রচুর। ক্যানাডা, মানে আমি ক্যানাডা থেকে বলছি, যারা নতুন আসছো, সো আমি ক্যানাডাতে থাকি, ক্যানাডার সিটিজেন। ক্যানাডার বিষয়টা হচ্ছে সব ইউনিভার্সিটি 19-20, 2-3টা ইউনিভার্সিটি হাতে গোনা হয়তো বা একটু রেটেড। আর ইউএসএ তে 1, 2, 3 নাম্বার র্যাঙ্ক ইউনিভার্সিটিজও আছে, 1500-1600 নাম্বার ইউনিভার্সিটিজও আছে। তো ইউএসএ তে কোন একটা ইউনিভার্সিটি ঢুকতে পারলেই খুব আহামরি কিছু, ব্যাপারটা এরকম না। ইউএসএ তে প্রচুর এমওআই মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, ইংলিশ দিয়েও স্টুডেন্টস নেওয়া হয়েছে ইউএসএ তে। আবার যখন দরকার হয় না তখন লিমিট করে, ট্রাম্প এসে এখন আবার লিমিট করতেছে। আবার যখন নিবে গণহারে নিয়ে নিবে, আইএলস ছাড়াও নিয়ে নেয় প্রচুর, ইউএসএ তে এটা সম্ভব। সো এত ইউনিভার্সিটিজ আছে। তো সাধারণত এই জন্য আমি বলি এজেন্সিতে যাওয়ার আগে একটু সাবধান, যে এজেন্সি বলবে আমি টাকা ছাড়াই অ্যাফিলিয়েশন আছে আমি করে দেবো, ওই এজেন্সি থেকে ফাইল প্রসেস করার আগে 2বার চিন্তা করতে হবে। কারণ তারা অ্যাফিলিয়েট করাচ্ছে, তো কারা অ্যাফিলিয়েশন করে, যাদের সমস্যা আছে, কিছু না কিছু প্রবলেম আছে, তারাই সে অ্যাফিলিয়েশন খুঁজে, এখানে পার্টনার খুঁজে। তো যাই হোক, ওইসব কথা আমি পরে বলতেছি। তো ইউএসএ তে কিছু পাইলে, ইউনিভার্সিটি 7 পাইলেও ওয়েভ হয়ে যাচ্ছে, স্কলারশিপ হয়ে যাচ্ছে, আইএলস 7 পাইলেও হচ্ছে। দেয়ার আর ইউনিভার্সিটিস $4000 সেমিস্টারে, $2000, 1 টাকা হইলেও হচ্ছে, হচ্ছে ওয়েভ হচ্ছে, আছে ইউনিভার্সিটি, অন্য অন্য দেশেও আছে। So এটা হচ্ছে ওয়েভ, একটা হচ্ছে স্কলারশিপ। আর একটা হচ্ছে কোনো ওয়েভ নাই, কোনো স্কলারশিপ নাই, কিন্তু আমি তোমার একটা চাকরি দিব, তুমি পড়বা, টিউশন ফিস ওইটাই দিবা, বাট ইন রিটার্ন তোমাকে আমি একটা চাকরির ব্যবস্থা করে দিব। ওই চাকরিকে বলা হয় জিএশিপ, যেটা আমি এখানে ইউনিভার্সিটি জিএ, গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট অথবা গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট, অথবা আরএ, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। এইটা একটা দেয় অনেক স্টুডেন্টসরা, এটাতে অ্যাপ্লাই করা যায় আলাদা করে। তোমরা যখন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবা, আমাদের আইএলস প্রোগ্রামের সাথে ক্যারিয়ার কাউন্সিলিং থাকে। সো আমরা ইউনিভার্সিটি স্টুডেন্টস আইএলস রেজাল্টের পরে ওদেরকে পুরো প্রপার একটা গাইডলাইন দিই, যে তুমি কি এজেন্সিতে যাবা নাকি তুমি এখানে যাবা, এসওপি কিভাবে লিখবা, তুমি কোন জায়গাতে অ্যাপ্লাই করতে পারো।
আমি বলি না যে বিদেশ গেলেই সব সমাধান, খবরদার না। বিদেশে কি পিএস কাটবা নাকি? এটা আমি এখানে এসে এখানে মাস্টার্স করে তো আমি এটা বলতে পারি না। সো আমার কাছে বিদেশ মানে সবকিছু না। তো বিদেশে আসবা, দেশের বাইরে আসবে, ভালো কিছু করবো, আবার দেশে যায় বিদেশের জন্য কিছু করবা, এটা হচ্ছে আমার কথা। সো এইখানটাতে তুমি কিভাবে জিনিসগুলো করতে পারো, তো এটা একটা গাইডলাইন আছে। তো আমি ইউনিভার্সিটিতে কিভাবে কন্ট্যাক্ট করতে পারবো বা ওইখানে বুঝতে হোয়াট এভার জিএসসি জন্য অ্যাপ্লাই করা যায়, অনেক জায়গায় যায়, অনেকেরই দিয়ে দেয়। এমন না যে খুব ভালো প্রোফাইল থাকতে হবে। আমার কি আমার সিজিপি কি 4 আউট অফ 3, মানে আউট অফ 4 কে আমার 3.5 থাকতে হবে, এরকম সিজিপি থাকতে হবে? ব্যাপারটা এরকম না। জিএসসি সামথিং ডিফারেন্ট। সো এই হচ্ছে ক্যাটাগরি বুঝাইলাম আর কি, যে স্কলারশিপ কি, জিএশিপ কি, বা ওয়েভ করা কি, বিভিন্ন ক্যাটাগরিতে। আমার মধ্যে কথা হচ্ছে ভাই আমি কিভাবে টিউশন ফিসটা কম দিব, এই তো। এই তো এটা হচ্ছে ইউএস এর কথা বললাম, এটা বললাম ক্যানাডার কথা। আচ্ছা, সো কোন বিষয় নিয়ে এখন বেশি রিসার্চ হচ্ছে এটা বুঝতে হবে। ওইসব সাবজেক্টে ফান্ডিং বেশি হয়, কোন সাবজেক্টগুলোতে রিসার্চ বেশি হয়। যেমন দুই দিন আগে না, বেশ কয়েকদিন আগে বা 2 দিন আগে আমি আরেকটা স্টুডেন্ট, ওরা বুয়েটে, এখানে আমার ছোট ভাই তার ওয়াইফ। সো আমি ওদেরকে 2 দিন আগে বলতেছিলাম যে আমার এক ভাই আছে এখানে কুয়েটের, ওনার এক ফ্রেন্ড, উনি এখন এখানে প্রফেসর, এবং ওনার হাতে ফান্ডিং আসছে, এবং এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা যে কোনো উইং থেকে। তো উনি আমার ফোন করে বলছিল, সোমো তোর তো অনেক আইএসসি স্টুডেন্ট আছে, এটা ওইটা কোনো ভালো পোলাপাইন আছে, ইলেকট্রিক্যাল ফান্ডিং আছে আমার বন্ধুর কাছে, থাকলে একটু দিস তো, কি 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 ফিল্ড রিসার্চ কি কাজটা আছে, একটু দেখে জানাইস, বিষয়টা বোঝার চেষ্টা করো। আমার বড় ভাইয়ের বন্ধু মানে নিশ্চয়ই বাংলাদেশি। তো এখন না আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক অনেক ভালো ভালো ছেলেমেয়েরা ভালো ভালো জায়গায় প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে গেছে, পিএইচডি পোস্ট ডক করতেছে। আগে এত ছিল না, এখন আরো ছড়াই গেছে। ফান্ডিং হইলে অনেক বাংলাদেশি, যে যতই বলুক না, আমি কানাডা থাকি, যে যতই বলুক না কেন এই দেশ লিভার লেটা ওইটা, ভাই বায়াসনেস সবসময় সবার জায়গায় থাকে। আমি ঘুরে ফিরে দেখছি প্রফেসররা যারা আছে না, এরা মিডল ইস্টার্ন যারা, এরা মিডল ইস্টের ছেলে পেলেই টান দেওয়ার চেষ্টা করে। এই বাংলাদেশ, ইন্ডিয়া বা আমরা ব্রাউন, এদেরই টান টান দেয়। শ্রীলঙ্কানরাও বাংলাদেশিদের টান টান দেয়। এটা আমি দেখছি, মানে থাকে, সবাই এক না, বাট এটা একটা বায়াসনেস আসে। আমি হইলো তো ভাই, আমার কাছে যদি একটা বাংলাদেশি ছেলে আসে, আমি এইচআর ছিলাম, এইচজিএস এ, ইউপিএস এ, আমি যদি বাংলাদেশি ছেলে পেলে আসে, আমি তো চেষ্টা করবো ওর একটা চাকরি জবের জন্য তাড়াতাড়ি করা। এটা একটা টান থাকি, একটা দেশি টান, দেশের ভাই বোনদের প্রতি টান, এটা সব জায়গায় থাকে। এই বিদেশের মাটিতে আসলে এই টানটা আরো বেড়ে যায়। তো এই হচ্ছে না ফান্ডিং এর একটা বিষয় টিষয় আছে আর কি। তো প্রফেসরদের হাতে আসে বা টাকা পয়সা আসে বা কিছু আসে, তো তুমি এখন কোন কোন সাবজেক্টে রিসার্চ হয় এটা বুঝতে হবে। মার্কেটিং এ তো আসলে রিসার্চের জায়গা খুবই কম। মার্কেটিং তো টেকনিক্যাল সাবজেক্ট না, ফর এক্সাম্পল এইচআর টেকনিক্যাল সাবজেক্ট না। তো সাবজেক্ট কোনটা, টেকনিক্যাল সাবজেক্ট কি, বা কোন জায়গায় রিসার্চ, এটা তোমাকে বুঝতে হবে। তারপরে না তুমি স্কলারশিপের জন্য যেতে পারবা। এখন একটা দেশ হিসেবে যদি স্কলারশিপ, যেমন জার্মানি, বা এরা দেশ হিসেবেই তো অনেক ফান্ডিং কম দেয়। নরওয়েতে এক সময় টাকাই নিত না। ফিনল্যান্ডে 2017 সাল পর্যন্ত কোনো টিউশন ফিস ছিল না। তাইলে তো এটা ডিফারেন্ট জিনিস। এটা দেশ হিসেবেই তো ফান্ড করতেছে, এদের পোলাপাইনে পড়াচ্ছে মাগনা, ফ্রি পড়াচ্ছে, সেটা অন্য কথা। তো স্কলারশিপ যদি পাইতেই হয় তাহলে ভাই কি করবো? প্রথম কথা হচ্ছে ভাই আপুরা, যে কোনো ইউটিউব চ্যানেলে ও পায়ে গেছে বলে আমিও দোয়ায় পাবো, ওই সাবজেক্টে বিষয়টা এরকম না। আর আমি যেগুলো বলবো সেগুলো মোস্ট লাইকলি হওয়ার কথা, ওইটা বেশিরভাগ সময় ওইটাই হবে। প্রথম জিনিসটা হচ্ছে যে আমাকে রিসার্চ বেসড প্রোগ্রামে অ্যাপ্লাই করতে হবে, নট কোর্স বেসড। থিওরিটিক্যাল পড়াশোনা করাচ্ছে এরকম প্রোগ্রাম না, যেটাতে রিসার্চ বেসড হচ্ছে। এইটাতে সাধারণত 2-3টা জিনিস কনফার্ম হয়, যেমন জিএসশিপ, আরএসশিপ অথবা স্কলারশিপ। এটা হওয়ার পসিবিলিটি খুব বেশি থাকে। কোর্স বেসডে থাকে না যে তা না, থাকে, কোনো কোনো দেশের কোনো কোনো প্রোগ্রামে থাকবে, বাট মোস্টলি আমি আবার বলতেছি রিসার্চ বেসড প্রোগ্রাম। এখন ভাই বুঝবো কেমন রিসার্চ বেসড প্রোগ্রাম কিনা, এটা তোমরা ইউনিভার্সিটি ওয়েবসাইটে গেলে বুঝবা। ভাই আমি কি এলিজিবল রিসার্চ বেসড প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য? অফকোর্স। ভাই আমার তো কোনো রিসার্চ পেপারে কাজ নেই, ডাজন্ট ম্যাটার। সো তোমাদেরকে এখন একটা ট্রিক শিখাই দিই আমি সবাইকে, যারা আসো এখানে দেখছো, যারা বাংলাদেশে আসো, ভালো একটা ট্রিক শিখো এখনই। যে যারা যারা ব্যাচেলর করেছো, এইচএসসি স্টুডেন্টদের জন্য এই ভিডিও না, যারা যারা ব্যাচেলর করেছো, তাদেরকে বলছি, তোমরা গো টু ইউর প্রফেসর্স, গো ব্যাক টু ইউর ইউনিভার্সিটিতে যাও,
যাওয়ার পরে তোমাদের যে প্রফেসর আছে ওই সাবজেক্টে, দরকার তারা চা পানি খাও হোয়াট এভার, তাদেরকে জিজ্ঞাসা করো যে স্যার ম্যাডাম আপনাদের কি কোনো রিসার্চ, কোন আপনার কিছু নিয়ে রিসার্চ করতেছেন বা আপনাদের কি কোনো পাবলিকেশন সামনে আসবে কোনো জার্নালে বা কিছু, তাহলে আমাকে ছোট্ট একটা কাজ দিয়ে দেন। তোমার কিচ্ছু জানা দরকার নাই, তুমি জানো না রিসার্চ পেপার কিভাবে লিখতে হয়, কোনো দরকার নাই জানা। আমি গত পরশুদিন না আগে একটা ছেলের সাথে কথা বলতেছি, ও আমাদের এখানে আইএসএ ভর্তি হবে। আমি বলছি তুমি এখন আইএসএ ভর্তি হওয়ার সময় না তোমার, তুমি এখন রিসার্চের একটা জিনিস গুছাও, আইএসআর একটু পরে দাও, তুমি এখন নাম ঢুকাও, কারণ তোমার প্রসপেক্ট অনেক ভালো। সেই ছেলেটা কম্পিউটার সায়েন্স থেকে পড়া, সিজিপি অনেক ভালো, ইউনিভার্সিটি অনেক ভালো। আমি বলছি, তুমি অনেক ভালো ইউনিভার্সিটি ঢুকতে পারবা। আমার একটা স্টুডেন্ট আছে অর্ক, আলহামদুলিল্লাহ অনেক ভালো স্টুডেন্ট ইউনিভার্সিটি ঢুকেছে এবং ফুল স্কলারশিপ জিআরই দিছে। আমি আইএলস করাই না, আমি ভিশন ডেভেলপ করাই। আমি আবারও বলতেছি, আমি আইএলস টিচার শুধু না, আমি চেষ্টা করি তোমাদেরকে তুমি যে স্টেপে আছো তার নেক্সট স্টেপটা কি হবে, এটা আমার দায়িত্ব। এই জন্যই আমার এই পেজটা খোলা। আমাদের এই জন্যই আইএলস প্রোগ্রামে আমরা ক্যারিয়ার কাউন্সিলিংটা করি, বিকজ আলহামদুলিল্লাহ এই 8 বছরে অ্যাটলিস্ট আমি এই লাইনে চেষ্টা করতেছি যতটুকু শিখতে পেরেছি তোমাদেরকে দিতে পারি কিনা। জানি আমরা কোন একটা ফলস হোপে পড়ে আমাদের টাইম গুলোকে নষ্ট না করি, কোনো ফলস হোপে যাওয়া যাবে না। ক্যানাডার অনেকের ভ্লগ দেখা বাদ দিয়ে দাও, আমি নাম বলবো না, যারা বলবে এখনই চলে আসেন সাসকাচুয়ানে, ম্যানিটোবা, এডমন্টন, এটা ওটা চলে আসেন, পিআর হচ্ছে, হ্যান হচ্ছে, হ্যান হচ্ছে, এদের ভ্লগ দেখা উনি বাদ দিয়ে দাও, হবে না। আমি বলে দিলাম, টাইমের ভ্যালু আছে, ভ্যালুটা অন্য জায়গায় ইনভেস্ট করতে হবে। তুমি আমাকে জিজ্ঞাসা করো, 42 বছর বয়সে আমার স্টুডেন্টস ক্যানাডাতে পাচ্ছে, অন্য জায়গায় পাচ্ছে, হাজবেন্ড আপনি মুভ করতে পারতেছে। সো কোন জিনিসটা হবে এটা না বুঝতে হবে। ফলস নিয়ে করে তারপরে আমি এখন আরসিআইসি হয়ে সেখানে আমি টাকা চার্জ করে করবো সেটা না। আমাদের এখানে কাউন্সিলিং আছে সাথে ফ্রি ক্যারিয়ার কাউন্সিলিং, সবসময় অফার করা হয় না যদি, কারণ অনেকটা লিমিট থাকে স্টুডেন্টস, এত স্টুডেন্টস তো কাউন্সিলিং করা যায় না। এনিওয়ে যেটা বলছি এখন এটা শিখে নাও। স্কলারশিপের জন্য এখন ইউনিভার্সিটি যাওয়া যায়, বলো যে আপনি কোন সাবজেক্টে রিসার্চ করছেন এটা। সো তুমি তখন তোমার নামটা ঢুকানোর চেষ্টা করো, তোমার যিনি পাবলিকেশন নাম থাকে, যদি ফরেন জার্নাল হয় খুবই ভালো, খুবই ভালো। যদি এটা কোনো ন্যাশনাল পর্যায়ে কিছু হয় তাও অসুবিধা নাই। কারণ কি জানো, তুমি যখন ফান্ডিং এর জন্য বা তুমি যখন রিসার্চ বেসড প্রোগ্রামে তুমি অ্যাপ্লাই করবা তখন তোমার রিসার্চ ওয়ার্ক তারা দেখতে চাবে। অনেক ইউনিভার্সিটি চায় না, অনেক ফ্যাকাল্টি চায় না, অনেক ফ্যাকাল্টি শুধু জিআরই দেখতে চায়, আবার অনেকে জিআরই দেখতে চায় না, রিসার্চ দেখতে চায়, আবার অনেকে কোনোটাই দেখতে চায় না, আইএলটিএস সেটা দেখতে চায়। আইএলটিএস হবে ও ইংলিশে একটু কথা বলতে পারে, লিখতে পারে, রাইটিং এ কত আছে দেখবে, রাইটিং কত, রিডিং এর মার্কস দেখবে না, রাইটিং এর মার্কস দেখবে। যার জন্য আমি আমাদের আইএসএ গ্রামার থেকে স্টার্ট করাই, যে এই গ্রামারটা বাংলা টু ইংলিশ ডিফারেন্ট ওয়েতে, যাতে করে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারো, তুমি কথা বলতে পারো। নট ওই গ্রামার যে গ্রামার আমাদের অ্যাডমিশন টেস্টে বলে বলো তো চারটার ভিতরে ভুল কোথায়, আইডেন্টিফাই নো, আনতে হবে সেই গ্রামার, অ্যাপ্লিকেশনের গ্রামার ডিফারেন্ট ওয়েতে। এটা শিখতে হবে তোমাদেরকে রিসার্চের জায়গাতে। এনিওয়ে সো প্রফেসর দেখতে চাইবে তুমি রিসার্চের কাজ কতটুকু কাজ করতেছো না কিছু, এখনই যাও প্রফেসরদের সাথে কথা বলো। তুমি প্রাইভেটে হও, তুমি পাবলিকে হও, যেখানে হও না কেন যাও, টিচারের সাথে কথা বলো, স্যার আমাকে চিনছেন, আমি আপনার সেই অধম বান্দা, আমি আপনার সেই স্টুডেন্ট, আমি আপনার সেই ভক্ত, স্যার আপনি কোন রিসার্চ রিসার্চ ওয়ার্ক করতেছেন কোন ফিল্ডে আছে, কি এরিয়াতে, আমি কি করতে পারি স্যার বলেন তো, আমার নামটা ঢুকাই দিলে কি করতে হবে, আমাকে কাজ দেন আমি করে দিব। আরে ভাই এখন চ্যাট জিপিটির জামানা, আমাদের সময় তো চ্যাট জিপিটি ছিল না, এখন চ্যাট জিপিটির জামানা, এখন অনেক কিছুই তোমরা করতে পারবা, কপি করার কিছু নাই, প্যারাফ্রেজিং থেকে শুরু করে তোমরা অনেক আইডিয়া এখন পেয়ে যাবা। আমি ওই দিন একটা স্টুডেন্টকে শিখাচ্ছিলাম, আগে প্রপোজাল লিটার লিখতে লিখতে, প্রপোজাল লেটার এক একটা জায়গায় যে আমি প্রপোজ করতে হয় তো প্রফেসরকে একটা লেটার লিখতে হয়, মাথা খারাপ হয়ে যেত। আমার যে বললাম যে ছেলেটা বুয়েট থেকে আসছিল, যে আমাদের ছোট ভাই এখানে, যে ব্যাটারি ব্যাটারি নিয়ে কাজ করছে, ব্যাটারি নিয়ে মাস্টার্স করছে, ও 97টা ইউনিভার্সিটিতে প্রফেসরকে প্রপোজাল লেটার পাঠাইছে, কয়েকটা মাত্র অ্যাকসেপ্ট হয়েছে। আর এখন কি হয়েছে জানো, এমন জিনিস শিখাই দিব যে জিনিসটাতে তোমার কাজটা ইজি হয়ে যাবে, প্রোডাক্টিভিটি কমবে, ক্রিয়েটিভিটি কমবে, বাট কাজটা ইজি হয়ে যাবে। কি হবে, ধরো তুমি একটা রিসার্চ পেপারে কাজ করছো, তোমার জার্নাল আছে, এখানে অনেক আছে যাদের পাবলিকেশন আছে, কোন একটা এরিয়া তো আছে, তুমি ধরো ইউনিভার্সিটিতে দেখলে এই টিচার এই প্রফেসর এই এরিয়া নিয়ে কাজ করছে, তো ওই ওয়েবসাইটে গেলেই দেখা যায় সে কি কোন জার্নালে কি কাজ আছে সব দেখা যায়। কপি করো পুরাটা, চ্যাট জিপিটিতে দাও, এইবার নিজেরটার একটু একটু স্পেস দিয়ে, একটু এন্টার দিয়ে, একটু নিচে দিয়ে নিজেরটারে কপি করে আবার চ্যাট জিপিটি কে দাও। চ্যাট জিপিটি কিনা লাগবে না $20 দিয়ে। এইবার লেখো যে উপরেরটা একজন প্রফেসরের, আমারটা নিচেরটা, এখন আমি এর প্রপোজাল লেটার লিখবো,
ওনার ফিল্ড ওয়ার্ক, ওনার রিসার্চ ওয়ার্কের ভিতরে আমার রিসার্চ ওয়ার্কের ভিতরে কোনটা কমন আছে, যেটাকে আমি হাইলাইট করে তাকে আমি প্রপোজটা করতে পারি, আমাকে বের করে দাও, চ্যাট জিপিটি বের করে দিবে। এই বুদ্ধি কে শিখাবে তোমাদেরকে বলো? মাথায় বুদ্ধি সবার আছে, একটু চিন্তা আর একটু রিসার্চ। আমার ভিডিওতে ভিউ কম হয়, যারা যারা দেখে না হয়তো বা এই জিনিসগুলো পাবে না। সো গো উইথ দ্য ফ্লো হইলে হবে না, একটু ডানে বামে দেখার চেষ্টা করো যে এদিক কি দেখি তো, এই লোক কি বলে দেখি তো, এটা রাদার দ্যান ওয়াচিং ফুড ব্লগস অ্যান্ড আদার ব্লগস। এই হচ্ছে তোমাকে চ্যাট জিপিটি দেখা যাবে, এইটা এইভাবে করতে, আচ্ছা ঠিক আছে আমাকে একটা প্রপোজাল এটা দাও, ওই ওই তোমাকে দিবে, দেখবা যে ইয়ে করতেছে, তুমি কি প্রপোজাল এটা চাও, ওই দেখবা দিয়ে দিস, কারণ তুমি ও বুঝতে পারছে তুমি কি করতে যাচ্ছ। আর যদি এটা তুমি বট জায়গা থেকে নাও, ডিপসিক থেকে করো, আরো বেটার তুমি ভার্সন পাবা। তারপর তুমি এক একটা ইউনিভার্সিটিতে পাঠাও, হ্যাঁ প্রফেসর এগুলো এখন চেক করে, সো তুমি তোমার মতো নিজে করতে পারো, অ্যাটলিস্ট তুমি যে আইডিয়া পাবা আমরা সেগুলো পাই নাই ভাই। আমার প্রপোজাল এটা যদি লিখতে হইতো তখন আমার যে যে সমস্যাগুলো দেখতে হইতো আমরা তখন পাইনি। তো এইভাবে আলটিমেটলি আমাদেরকে করতে হবে। তখন আমি যখন বলবো যে আমি স্কলারশিপ জন্য অ্যাপ্লাই করতে চাই, জিএসপির জন্য অ্যাপ্লাই করতে চাই, গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট মানে কি? টিচিং অ্যাসিস্ট্যান্ট। আমি যে জিএ এটা কি? আমি টিচারের অ্যাসিস্ট্যান্ট, মানে টিচারের আমি কি করি, টিচারের কাজগুলো করি, খাতা কাটে দিই, মাস্টার্সে মার্কস আমি দিই। তারপরে ক্লাস মাঝে মধ্যে প্রফেসর না থাকলে আমাকে দেখতে হয়। তারপরে যদি কোনো স্টুডেন্ট বুঝে না, কাউন্সিলিং আর আমাকে বসতে হয়, প্রফেসর ক্লাস নিয়ে গেছে আমি তার এক্সপ্লেন করি পরে সবটা, টিচারের কাজ আমি করে দিচ্ছি। সো টিচাররা তো ফাঁকিবাজি করবে, মানে টিচাররা তো চাবে এমন একজনকে নিতে আর যে আমার ঘুরঘুর তার পিছনে না করা লাগে। তো সেই লোকটাকে তো টিচারের সাবজেক্ট বা টিচার যেটা নিয়ে কাজ করবে, ডিজার্টেশন বা হোয়াট এভার, তো সেই লোকটাকে তো ওই ব্যাপারে জানতে হবে। তো যে প্রফেসর তোমাকে নিবে সে তো দেখতে হবে যে তুমি জানো ওই ব্যাপারে কি কি জানো, তুমি কতটুকু কুই হ্যান্ডেল করতে পারবা। কথা কি ক্লিয়ার হয়েছে? দিস ইজ হাউ ইজ ভেরি ইজি টু অ্যাপ্লাই, অ্যাটলিস্ট অ্যাপ্লাই কর রে ভাই। 10টা 15টা 20টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ফেলো, 30টাতে করো না, 100টাতে করো না, করতে থাকো। তোমার কাজ কি? বাংলাদেশে কি কাজের সময়ের অভাব আছে, মানে সময়ের স্বল্পতা আছে? বাংলাদেশে 2 ঘন্টা পড়তে হয় তোমাকে, পড়াশোনা উঠে যায় খাবার খাইতে যাও, ওই খাবারটা রান্না করে তোমার মা, তোমার বোন, তোমার ভাবি, তোমার ঘরে যে কোনো একজন হেল্পিং হ্যান্ড, তুমি খায় আবার পড়তে বসো। 2 ঘন্টায় পড়া শেষ, খাওয়া শেষ, দেশের বাইরে আসো, ওই 2 ঘন্টা তোমাকেই রান্না করতে হবে। তারপর আধা ঘন্টা টায়ার্ড, আধা ঘন্টা ধোয়া মোছা, 3 ঘন্টা শেষ, আর 2 ঘন্টা পড়া, 5 ঘন্টায় একই জিনিস যেটা বাংলাদেশে 2 ঘন্টায় করতে পারো। বুঝো কি টাইম পাইতেছো, মানে ইউটিলাইজ করার জায়গায় বুঝতে পারতেছো কত কিছু আছে, বলো না দাঁত থাকতে দাঁতের মজা বুঝি না, বুঝতে পারতেছো? ওইগুলো আমরা ওয়েস্ট করতেছি, কারণ আমরা সিরাজউদ্দৌলার বংশধর। একটু রিসার্চ করো, একটু ডানে বামে দেখো, ফ্রি হইলি কম হইলি শর্টকাট হইলে দৌড় দিও না। অনেক সুন্দর জিনিস ওয়েট করতে পারে, ডিপেন্ড করে জাস্ট তোমার একটা ডিসিশন। জাস্ট তোমার একটা ডিসিশনের উপর অনেক কিছু চেঞ্জ হতে পারে, তোমার একটা মাইন্ডসেটের উপর অনেক কিছু চেঞ্জ হতে পারে। তুমি মনে করো বিদেশ গেলেই তো হইলো, ঠিক আছে আইএলটিএস দিলাম আর বিদেশ গেলাম, না, বিদেশ আসার পরে লাইফ ইজ নট দ্যাট ইজি। আগে বাংলাদেশে চাকরামি করতে পারতো না, এখানে এসে চাকরামিটা করতে পারতো, নিশ্চয়ই পার্থক্য থাকবে। ভালো কাজ করার জন্য ভালো জিনিস থাকবে, দাঁড়াইতে পারবা মানুষের সামনে, অনেক কিছু করতে পারবা পরিবারের জন্য, সবার জন্য। সো এখন চান্স আছে, কেন করতেছে না, কেন হচ্ছে না? সো দিস ইজ হাউ ইউ ক্যান অ্যাপ্লাই ফর স্কলারশিপ অথবা জিএশিপ। দেখাইতে হবে আমি এটা এই ব্যাপারে জানি, বা এই ব্যাপারে আমার সিজিপিএ ভালো, তাহলেও একটা জিনিস আছে। ওদের কাছে যে কোনো ইউনিভার্সিটির কাছে বাংলাদেশের টপ রেটেড ইউনিভার্সিটি জায়গা থাকে, তুমি যদি সেটা বিলং করো, তোমার সিজিপি যদি ভালো থাকে তাহলে ওকে, হি ইজ স্টুডিয়াস, তার সার্টিফিকেট বলছে সে ভালো করছে, সে অ্যাটেন্টিভ, সে ডিসিপ্লিন, সে ডেডিকেটেড, সার্টিফিকেট বলতেছে 3.67, 3.71, ওকে, আউট অফ 4, ওকে, তাকে নিয়ে নাও। দেয়ার ইজ অ্যানাদার ওয়ে। আইএলটিএস 8.5, দেয়ার ইজ অ্যানাদার ওয়ে। জিআরই বা জিম্যাট, সাধারণত এমবিএর জন্য জিম্যাট, তাও নর্থ আমেরিকার দিকে। সো জিম্যাটটা আমি প্রিপারেশন নিচ্ছি, আমি তখন এত বুঝতাম না, বাট জিআরই সব জায়গায় মানে মোরালেস তোমার অ্যাক্সেস তৈরি করে ফেলবে। জিআরই পড়তে থাকো, ফাটাই পড়তে থাকো, কি করো তোমার, তোদের আর কাজ কি? তোমার এই একটা বছরের কষ্ট নেক্সট 30টা বছর চেঞ্জ করে ফেলবে। একটা বছর শুধুমাত্র কষ্ট করবা, নেক্সট মোটামুটি 30 বছর তোমার পিছিয়ে তাকাতে হবে না কোনো সময়।
1 বছরও কষ্ট করা লাগবে না, 8 মাস। তোমার নেক্সট 30 ইয়ার্স পিছিয়ে তাকাইতে হবে না। কেন কষ্ট করতেছো না? একটু কষ্ট, 8 মান্থস। সো এইভাবে করে জিনিসগুলোকে আমরা অ্যাপ্লাই করব। কানাডাতে ফান্ডিং পাওয়া, আমার দুলা ভাইয়ের কথা বলতেছি, হি ইজ অ্যান অ্যাসোসিয়েট প্রফেসর ইন শাহজালাল ইউনিভার্সিটি। সে এখন ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছে, ইউএসএ তে। খুব ভালো ইউনিভার্সিটি, ভালো সাবজেক্ট, হোয়াট এভার। সেও কানাডা থেকে কিন্তু তখন ফান্ডিং এর, ওই সময় অবশ্য কোভিড ছিল, ফান্ডিং ছিল না। কানাডা একটু হারামি টাইপের দেশ আর কি, ফান্ডিং দিতে চায় না। এরা পিয়ার তাতে দিয়ে দেয়, ফান্ডিং দিতে চায় না। খুব টাফ কানাডা থেকে ফান্ড বাই করা, খুব কম। ইউএসএ তে প্রচুর অপশনস আছে, ইউরোপের অনেক অনেক ইউনিভার্সিটিতে প্রচুর অপশনস আছে আছে তো এইভাবে করে আলটিমেটলি আমাদেরকে রেজাল্টের উপর বেস করে, যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে, আইএলস এ ভালো করো, একটা এক্সাম আছে এসএটি স্যাট, সেটা দাও, ভালো স্কোর করো, ইউ উইল গেট স্কলারশিপ। ইউএসএ তে ভালো ভালো ইউনিভার্সিটিতে ঢুকতে পারবা, অনেক টপ নোচ ইউনিভার্সিটিতে ঢুকতে পারবা। ভিসা অফিসার দাঁড়ায় যাবে তোমার দেখলে। আমার একটা বড় ভাই আছে বুয়েট থেকে, আমি কিন্তু বুয়েট থেকে না, মানে আমার আশেপাশে আমি একটু ভালো ভালো, মানে ভালো ভালো বলতে কি, ভালো প্রতিষ্ঠান থেকে পড়াটাই আমার কাছে ভালো হিসেবে না, মানে যারা অলওয়েজ পড়াশোনা করতে চায় বা পড়াশোনা করছে বা পরিশ্রমী, আমি এই ধরনের মানুষের সাথে চলতে ফিরতে ভালো লাগে। আমার খুব পরিশ্রম করে যারা, অলস না। হুম। তো ভাই বলতেছিল আর কি যে উনি এমআইটি তে পিএইচডি করতে আসতেছিল। এমআইটি, এমআইটি কে কে চিনি? এমআইটি না, আমি জানি না অনেকে। এমআইটি তে পিএইচডি করতে আসছিল, তো ভিসা ভিসা নাকি দাঁড়ায় ওনাকে কফি অফার করছে। আর কেউ কেউ ভিসা ভিসা, স্যার দিবেন ভিসা? আইএস দিছি তো বিদেশ যাবো। আইএস দিব, বিদেশ যাবো না, ভিসা দিবেন? না, ভিসা নাই। সো অ্যাম্বিশনটাকে গ্রো করতে হবে। আমি জানি ইটস নট পসিবল ফর এভরিওয়ান। আমি জানি আমাদের দেশের অনেক তরুণ তরুণীরা আছে যারা এইভাবেই যাবে, অলওয়েজ কোনো সময় সোজা যাবে না, বাট স্টিল ইউ হ্যাভ এ চান্স। বাংলাদেশে আছো, বুঝতে পারতেছে না কত প্রিভিলেজড তোমরা। আরে নীল ক্ষেত আছে, আমার একটা বই পড়তে এখানে $40-50 যায় খরচ, একটা বই অর্ডার করে কিনে পড়তে। নীল ক্ষেত আছে, এর থেকে বেশি বড় কি লাগে? এর থেকে বড় আর কি লাগে? বুঝতেছো না এখনো? একটু সিরিয়াস হও, একটু স্টুডিয়াস হও, ডিফারেন্ট ক্যারিয়ারে চিন্তা করো। অনেক কিছুই তো করছি, করো, ইনশাল্লাহ স্কলারশিপ হয়ে যাবে। চেষ্টা করো, ভালো আইএলটিএস স্কোরটা করতে হবে, রিসার্চের জায়গায় করতে হবে। এখনই ইউনিভার্সিটি প্রফেসরদের সাথে কথা বলো, যাতে নাম ঢুকায় দেয় কোন একটা জায়গাতে। শেখো, 2-3-4টা বলে একটু কষ্ট করো। অফিস করতেছো, একটু সাইডে টাইমে করো, আইএলটিএসটা একটু পরে করো দরকার হলে, একটু করো। আর যারা যারা নেক্সট ইয়ারের সেপ্টেম্বর সেশন ধরতে যাচ্ছ, তাদের কিন্তু আইএলটিএস এখনই করতে হবে, এটা একটু বলে রাখলাম। সো প্রফেসর বলছে সাইড বাই সাইড এটা করতে থাকো, একটু দেখো, একটু কষ্ট করো। বললাম আবার 7 থেকে 8 মাস কষ্ট করো, দেখবা নেক্সট 30 ইয়ার্স উইল বি চেঞ্জড। যদি আমি গড় করে দেখি, ধরো তোমার বয়স 25 থেকে 30 হয়ে থাকে, 60 বছর যদি আমি এভারেজ বয়স ধরি, ঠিক আছে? সো এই জিনিসটা একটু চেষ্টা করি, ইনশাল্লাহ স্কলারশিপ পেয়ে যাবে। তবে একটা জিনিস মাথায় রাখবো, ওই আপু, ওই ভাইয়া, ওই ইউনিভার্সিটি যে বসে কানাডাতে স্কলারশিপ পাইছি, আমি পাই যাবো, ব্যাপারটা এরকম কখনোই হবে না। কখনো এরকম হয় না, কারণ ওই আমি প্রথমে এই ভিডিওতে বলছি, স্কলারশিপটা কাদের আসে, কোন কোন কাজে আসে, গভর্নমেন্ট কখন কোন রিসার্চ করে, কোন প্রজেক্ট ডেভেলপ করার সময় তখন রিসার্চে তারা ফান্ডিং করে, এটা না ভ্যারি করে অলওয়েজ, এটা অলওয়েজ ভ্যারি করে। তো কোন সময় কার কি হবে জানি না। এবং এখন বিভিন্ন গ্রুপও আছে যেখানে বাংলাদেশি বিভিন্ন প্রফেসর যারা আছে, বড় ভাই বোনরা, আপুরা, তারাও কিন্তু এখন ওই গ্রুপগুলোতে থাকে এবং ছেলে মেয়েদেরকে ট্রেন করে। পাবলিক কিছু গ্রুপ আছে, আউল ফাউল গ্রুপে না থেকে এইসব গ্রুপে জয়েন করে ফেলো। দেখো না রিসার্চ ওয়ার্ক কি, কোনো সমস্যা নেই। একবার নাম ঢুকাইতে পারবা ভাইয়া, সারা জীবন কাজে লাগবে। একবার যদি একটু নাম ঢুকে যায় কোন একটা জায়গাতে, এটা তুমি বেশ তারা, যদি তোমার পড়াশোনার মোটিভ থাকে। আর যদি মনে থাকে না, আমি তো ইংল্যান্ডে যাই পিঁয়াজ কাটবো হোটেলে, আমার ভাই ব্রাদার এখানে আছে, হোটেলে চাকরি হয়ে যাবে, তাহলে তো আমার এখানে কিছু বলার নেই। তাহলে ইটস ওকে, ইয়োর উইশ, কোনটাই খারাপ কিছু না। কাউকে আমি খারাপ বলতেছি না, আমি বলতেছি যে স্তর আছে তো, যত গুড় তত মিষ্টি আর কি। তো আমি গুড়ের অনেক বেশি স্তরের কথা বলতেছি আর কি। যে যেটা প্রেফার করো, অসুবিধা নেই, সব কথা নিয়ে তো এমন কথা না। সো দিস ইজ হাউ উই ক্যান গেট স্কলারশিপ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং দিস লাইভ। কিছু কোয়েশ্চেন আছে, আমি কোয়েশ্চেন গুলো একটু দেখি। ফাতিমা লিখেছেন, এখন আমি কি করতে পারি, আবার আইএস দিব ডিসেম্বরে? কি হয়েছে ফাতিমা? আইএস এর কি সমস্যা হয়েছে? ফাতিমা, আমি এনইউ থেকে ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার থেকে পাস করেছি, এখন আমি মাস্টার্স রিসার্চ নিয়ে পড়তে চাচ্ছি, বাট আমার আইএস 5.5। ফাতিমা, একটা কথা বলি, হ্যাঁ, আর সাথে কি প্রি ইংলিশ প্রোগ্রামে সিজিপি 3.3, ওকে গুড। ভাইয়া, অনেকে 6.5 পায়, ইটস ওকে,
অনেকে 7 পায়, অনেকে 7.5 পায়, অনেকে 5.5 পায়। এক একজনের হিসাবে এক একটা। হুম কিন্তু শুধু আইএলটিএস এর স্কোর থেকে আমি যদি বলি না, তাহলে কি 5.5, 6.5 কোনো স্কোরের মধ্যে পড়ে না, 7। এবং এটা পসিবল। সময় নাও, টেক ইউর টাইম, পে অ্যাটেনশন, কিপ দ্য কনসিস্টেন্সি, শো দ্য ডেডিকেশন। হবে না কেন? মাথায় রাখবা, WHY 3টা লেটার খুব ইম্পর্টেন্ট। WHY, WHY, ডাব্লিউ আর কি বলতেছে, WHY বা WHY, why. When why is clear, how will be automatically clear. Why? কেন তুমি দেশের বাইরে যেতে চাও? তুমি কি করতে চাও? তুমি কি করতে চাও? It's very important. Very, very, very important. না, জিম্যাট দেওয়া দরকার নাই মিতু, জিম্যাট দেওয়ার দরকার নাই। আমি জিম্যাটের জন্য প্রিপারেশন নিয়েছিলাম, তখন আমি ক্লোজ ডোর প্রিপারেশন নিয়েছি, জিম্যাট আইএলটিএস দুটো একসাথেই করছিলাম। জিম্যাট লাগবে না, ইটস অনলি ফর MBA ইন কানাডা এন্ড US, নর্থ আমেরিকা মোস্টলি। এখন কয়েকটা জায়গা তো নাই, বাট মোস্টলি এরা বেশি চায়। আইএলস দিয়ে কিছু কোয়েশ্চেন ছিল, আইএলস অবশ্যই, কিন্তু আগে আমরা ইন প্যারালাল যেগুলো যেগুলো জিনিসগুলো সাজানোর চেষ্টা করি। রিকমেন্ডেশন লেটার, যদি তোমরা সেপ্টেম্বরে যেতে চাও, রিকমেন্ডেশন লেটার কালেক্ট করো। ইউনিভার্সিটি প্রফেসর ইন ইদার ওয়েজ ইউ নিড টু কন্ট্যাক্ট, তাদের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নাও। 3টা রিকমেন্ডেশন লেটার জোগাড় করার জন্য বন্দোবস্ত করে রাখো। ইউনিভার্সিটি কিন্তু এই ইমেল আইডিতে, ওই ইউনিভার্সিটি ইমেল আইডি আলা আইডিতে কিন্তু তাদের রিকমেন্ডেশন গুলো অ্যাকসেপ্ট করে। সো তুমি আন্দাজি নিজে নিয়ে বানাইলে কিন্তু হবে না। তুমি যে খাম দিবা, সেই খামের ভিতরে সার্টিফিকেট থাকবে, অনেক বিষয় টিষয় আছে, এগুলো এগুলো 2 নাম্বারই করা যাবে না। সো এখানে এখন থেকে স্টার্ট করো, টিচারদের সাথে কথা বলো, একটু খাতির পাতাও। একসময় তো জানি ইউনিভার্সিটির বারান্দা দিয়েও হাঁটো নাই, আমি নিজেও অনেক ফাঁকি ঝুঁকি মারছি, আমার নিজের কথা বলতেছি আর কি, অনেক ফাঁকি ঝুঁকি মারছি, পরীক্ষার সময় পরীক্ষা না দিয়ে অন্য জায়গায় গেছি, এমন আমারও হয়েছে। কিন্তু পরে আমি বুঝতে পারছি যে আসলে গেমটা কি। সো আমি যে ভুলগুলো করছি, অথবা আমি যেভাবে নিজেকে রেকটিফাই করতে পারছি, আমি সেই এক্সপিরিয়েন্স থেকে এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি। এখন একটু না ইউনিভার্সিটি মুখী হও, একটু দেখো, একটু বই পড়ো, ব্যাপারটা একটু অন্যভাবে দেখো না, নিজেকে একটু অন্য স্তরে নাও না, নিজেকে একটু অন্য লেভেলে নিয়ে যাও। অনেক হয়েছে তো মিডল ক্লাস, বিলো মিডল ক্লাস, টিপিক্যাল, নো বডি। এখন ওটা দেখো না অন্যভাবে কিছু করা যায় কিনা, অন্যভাবে একটু চিন্তা করো। আমি অনেক স্টুডিয়াস, আমি অনেক ভালোভাবে পড়ি, আমি অনেক ভালোভাবে কাজ করি, আমি বুয়েট লেভেলের স্টুডেন্ট, আমি MIT তে পড়বো ইনশাল্লাহ। সো যাই হোক, এই ছিল আজকের জন্য। ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হবে। ভিডিওস গুলো দিচ্ছি ইংলিশে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে। আমাদের পরবর্তী লাইভে নিয়ে কি কথা বলবো না বলবো সেগুলো নিয়ে আমি একটা হেডস আপ দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম, ফি আমানিল্লাহ।